একবার ভাবুন তো, এমন একটি সময়ের কথা যখন পৃথিবী শাসন করত সব ভয়ঙ্কর অশুভ আত্মার নিষ্ঠুর দেবতারা। গ্রিক পুরাণের অন্ধকার পাতায় লুকিয়ে থাকা এক হাড়হিম করা গল্প আজ আপনাদের শোনাব। একটা দ্বীপ, একটা বিশাল রাজপ্রাসাদ, আর ঠিক নিচেই এক অন্ধকার গোলকধাঁধা, যেখানে ওত পেতে থাকে এক অভিশপ্ত দানব, যার পেট ভরাতে প্রতি ৩ বছর পর পর ৮ জন তরতাজা যুবক যুবতীকে ধরে এনে বলি দেয়া হয়। কিন্তু কি হতো যদি সেই দানবটি কোনো দেবতা না হয়ে আসলে মানুষেরই একটি বিকৃত সৃষ্টি হতো? আজকের গল্পে আমরা দেখব এমন এক সাহসী যুবককে, যে তার হারানো ভালোবাসা ফিরে পেতে স্বেচ্ছায় পা বাড়িয়েছিল সেই জ্যান্ত নরকের দিকে, যেখানে মায়া আর বাস্তবতার লড়াইয়ে জীবন প্রতি মুহূর্তে থমকে দাঁড়ায়। সে কি পারবে হাজার বছরের সেই অন্ধকার শাসন চিরতরে মুছে দিতে, নাকি সে নিজেও শেষ হয়ে যাবে সেই দানবের হাতে? চলুন তবে আর কোনো কথা না বাড়িয়ে এক্সপ্লেন করা যাক ২০০৬ সালের ভয়ঙ্কর ফ্যান্টাসি হরর মুভি মিনোটর। গল্পের শুরুতেই আমাদের নিয়ে যাওয়া হয় হাজার হাজার বছর আগের এক প্রাচীন আর রহস্যময় সময়ে। আমরা আজ পর্যন্ত অনেক রূপকথা বা পুরাণের গল্প শুনেছি, কিন্তু প্রতিটি বড় রূপকথার আড়ালে এমন কিছু ইতিহাস লুকিয়ে থাকে যা সময়ের সাথে সাথে মানুষ একদম ভুলে গিয়েছে। সেই যুগে যখন পৃথিবী চলত বিভিন্ন দেবতার অশুভ আত্মার ইশারায়, তখনকার পৃথিবী একটা অন্ধকার সাম্রাজ্যের ভয়ে থরথর করে কাঁপত। এই সাম্রাজ্যের মূল কেন্দ্র ছিল মিনস দ্বীপের এক বিশাল রাজপ্রাসাদ। এই সাম্রাজ্যের মানুষেরা এক অদ্ভুত আর শক্তিশালী দেবতার পুজো করে। তাদের সেই দেবতা আর কেউ নয়, বরং সে ছিল বিশাল এক ষাঁড়। তারা বিশ্বাস করে এই ষাঁড়ই হল মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ঈশ্বর। পুরনো শিলালিপি থেকে আরও জানা যায় যে এই সাম্রাজ্য যত শক্তিশালী হয়েছে, ওখানকার রাজাদের বিলাসিতা আর লোভ ততটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে। তাদের এই ক্ষমতার লোভ যেন কোনো সীমানাই মানতে চায় না, আর এই সীমানাহীন লোভই শেষ পর্যন্ত এক চরম অন্ধকার সময় ডেকে এনেছে। কিন্তু সময়ের সাথে সাথে সাম্রাজ্যের মানুষের মন বিষিয়ে যেতে শুরু করে। তারা আর পাথর দিয়ে বানানো প্রাণহীন মূর্তির পুজো করে খুশি থাকতে পারে না। তাদের তখন মনে হয় তাদের এক জ্যান্ত দেবতা দরকার। আর এই জেদ পূরণ করতে গিয়ে রাজ্যের কিছু খারাপ মানুষ এক নিষিদ্ধ পথ বেছে নেয়। তারা ভয়ঙ্কর সব কালো জাদুর সাহায্য নেয়। তাদের এই পাগলামি এমন পর্যায়ে পৌঁছায় যে তারা হুকুম দেয় রানীকে সেই পবিত্র ষাঁড়ের কাছে উৎসর্গ করতে হবে। তাদের উদ্দেশ্য ছিল এমন এক অদ্ভুত জীব তৈরি করা, যে হবে অর্ধেক মানুষ আর অর্ধেক দেবতা। দীর্ঘ ১৩ মাস ধরে রানীর গর্ভে সেই অদ্ভুত জীবটি বড় হয়। তাকে খুব যত্ন করা হলেও তার পৃথিবীতে আসার পথটা মোটেও স্বাভাবিক ছিল না। তাকে বের করে আনার জন্য রানীর পেট কাটতে হয়। শুধু তাই নয়, জন্মের পর সেই বাচ্চাটি প্রথম খাবার হিসেবে পান করে তার নিজের মায়েরই রক্ত। এই ভয়ঙ্কর জন্মের পর পুরো প্রাসাদে খুশির বন্যা বয়ে যায়। তারা ভেবেছিল এই নতুন শক্তির সাহায্যে তাদের সাম্রাজ্য আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু সেই দানবটি যত বড় হতে থাকে, তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকে কাঁচা রক্ত আর মাংসের নেশা। ঠিক ওই সময়ে একটি দুর্ঘটনা ঘটে। রাজ্যের এক রাজপুত্রকে কেউ খুন করে, আর এই খুনের বদলা নিতে রাজা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। উত্তরের সীমান্তে থাকা গ্রাম থেনার উপর এক ভয়ঙ্কর কর বসিয়ে দেয়া হয়। তবে এই কর কোনো টাকা পয়সার ছিল না, এই কর ছিল জ্যান্ত মানুষের। সেই অমানবিক করের নিয়মটা ছিল আরও ভয়ঙ্কর। প্রতি ৩ বছর পর পর গ্রাম থেকে ৮ জন যুবক যুবতীকে সৈন্যরা জোর করে ধরে নিয়ে যায়। এরপর তাদের ছেড়ে দেয়া হয় সেই অন্ধকার আর রহস্যময় গোলকধাঁধায়, যার নাম ছিল ল্যাবিরিন্থ। সেখানে সেই ক্ষুধার্ত দানবটি তাদের ছিঁড়ে খাওয়ার জন্য ওত পেতে থাকে। এভাবেই সময় চলে যায়। একে একে ৪ বার মানুষ বলি দেওয়া শেষ হয়েছে, আর এখন ৫ নম্বর বারের সময় ঘনিয়ে আসছে। মিনস সাম্রাজ্যের ক্ষমতা তখন আকাশ ছোঁয়া। কেউ তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় না। ঠিক এই সময় গ্রামের ধারে দেখা মেলে এক রহস্যময় কুষ্ঠরোগী বুড়ির। গ্রামের মানুষের মনে এক গভীর ভয় আছে। তারা বিশ্বাস করে এই বুড়িকে দেখা মানেই বড় কোনো বিপদ আসছে। তার মানে রাজসৈন্যরা খুব তাড়াতাড়ি গ্রামে হানা দেবে। আমরা থিও এবং তার বন্ধু দানুকে একটি বরফে ঢাকা পাহাড়ে ভেড়ার পাল চড়াতে দেখি। হঠাৎ তারা দূরে ছায়ার মতো একটি মূর্তি দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। সেখানে কুষ্ঠরোগে আক্রান্ত একটি লোক দাঁড়িয়েছিল। এটা দেখে তারা দুজন বেশ অবাক হয়। তখন দানু বলে তার বাবা তাকে বলেছে যে এমন মানুষের দেখা পাওয়া সাধারণ কোনো বিষয় নয়, এটা অশুভ লক্ষণ। সামনে নিশ্চয় ভয়ঙ্কর কিছু ঘটতে যাচ্ছে। এরপর তারা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তাদের গ্রামে ফিরে আসে। গ্রামে ফিরে থিও দ্রুত তার বাবাকে সেই লোকটির কথা জানায়, কারণ সে জানত এই লোকটি সাধারণ কোনো লোক নয়।
নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এটি একটি আগাম সতর্কবার্তা। রাজার সৈন্যরা সে পশুর খাবার সংগ্রহ করার জন্য তাদের পরবর্তী বলি সংগ্রহ করতে আসছে। আজ থেকে ৩ বছর আগে শেষ বলিদানের সময় থিও যাকে ভালোবাসত তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তখন থেকে সে নিজেকে প্রশ্ন করে আসছে, এভাবে আর কতদিন চলবে? অতীতে ঘটে যাওয়া এক রাজকুমারের মৃত্যুর প্রায়শ্চিত্ত হিসেবে আর কত প্রাণ দিতে হবে? তার বাবা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু থিও কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারে না। এরপর আমরা মোরনাকে দেখি, যে থিওকে খুব পছন্দ করে, কিন্তু থিওর মনে তার প্রাক্তন প্রেমিকা ফিওনের স্মৃতি একদম টাটকা। থিও মোরনাকে নিয়ে খুব দুশ্চিন্তায় থাকে। সে জানে এবার যদি সৈন্যরা মোরনাকেও ধরে নিয়ে যায় তবে তার বেঁচে থাকার আর কোনো পথ নেই। মোরনাকে বাঁচানোর জন্য থিও তাকে একটি বিশেষ কাঠ দেয়। থিও বিশ্বাস করে এই জাদুকরি কাঠটা মোরনাকে যে কোনো অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবে। এদিকে গ্রামের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠেছে। গ্রামের মানুষের মধ্যে রাগ জমতে থাকে। দীর্ঘ সময় ধরে চলা এই অমানবিক নিয়মের বিরুদ্ধে কেউ কেউ এবার রুখে দাঁড়াতে চায়। তারা বলে এবার আমাদের লড়াই করতে হবে। কিন্তু থিওর বাবা, যিনি গ্রামের প্রধান, তিনি জানেন লড়াই করার ফল হবে খুব ভয়ঙ্কর। রাজসৈন্যরা নিমিষেই পুরো গ্রাম ধ্বংস করে দেবে। এই ঝগড়াঝাটির মাঝে একটি বিষয় সামনে আসে। গ্রামের সাধারণ মানুষ তখন খুব রেগে গিয়ে বলে, সবাই যখন নিজেদের ছেলে মেয়েদের হারাচ্ছে তাহলে থিওকে কেন সেই দানবের কাছে পাঠানো হচ্ছে না? তখন থিওর বাবা তাদের বলে, তিনি মারা যাওয়ার পর থিওই হবে এই গ্রামের প্রধান, তাই তাকে গ্রামের নেতৃত্ব দেওয়ার জন্য বেঁচে থাকতে হবে। পরের দিন সকালে থিও যখন তার গ্রামে হেঁটে বেড়াচ্ছিল তখন সে দেখতে পায় হঠাৎ করেই নেকড়ে তার ভেড়ার পালের দিকে আক্রমণ করতে আসছে। থিও তার ভেড়ার পালকে বাঁচাতে দৌড়ে যায়। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সে নেকড়েগুলো তাদের একটি ভেড়াকে মেরে ফেলেছে। তখন সে হঠাৎ সেখান থেকে একটি নেকড়েকে পালাতে দেখে তাকে ধাওয়া করে। কিছু দূর যাওয়ার পর সে একটি গাছ দেখতে পায়। সেই গাছটির গায়ে একটি অদ্ভুত চিহ্ন আঁকা আছে। এরপর তার নজর পড়ে সেই গুহাটির দিকে, যেখানে সেই সময় মূর্তিটি দাঁড়িয়ে তাকে ইশারা করছে, যাকে সে প্রথম দিন দানুসহ দেখেছিল। এবার থিও সাহস করে সেই গুহার ভেতরে ঢুকে। সেখানে সে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পায় এবং তার পাশে একটি নেকড়ে বসে আছে, যাকে সে কিছুক্ষণ আগে ধাওয়া করেছিল। সে থিওর হাতের একটি চিহ্ন আর একটি গাছের কথা বলে, যা শুনে থিও চমকে ওঠে, কারণ এই চিহ্নের অর্ধেকটা ছিল থিওর কাছে আর বাকি অর্ধেকটা ছিল তার প্রিয়তমা ফিওনের কাছে। থিও যখন বলে ফিওনকে তো রাজার সৈন্যরা ধরে নিয়ে গিয়েছে, তখন বুড়ি এক ভয়ঙ্কর সত্যি ফাঁস করে। সে বলে তাকে নিয়ে যাওয়া হয়েছে ঠিকই, কিন্তু তাকে মেরে ফেলা হয়নি, ফিওন এখনও বেঁচে আছে। বুড়ির এই কথা শুনে থিও যেন আকাশ থেকে পড়ে। সে জানতে পারে সমুদ্রের ওপারে সেই বিশাল রাজপ্রাসাদের নিচে থাকা ভয়ঙ্কর গোলক ধাঁধাই ফিওন এখনও থিওর জন্য অপেক্ষা করছে, কিন্তু তাকে উদ্ধার করা মোটেও সহজ নয়। বুড়ি থিওকে সাবধান করে দিয়ে বলে, যদি সে ফিওনকে বাঁচাতে চায় তবে তাকে দয়ামায়া বিসর্জন দিয়ে খুনি হতে হবে। তাকে সেই ভয়ঙ্কর দানব মিনোটরকে মারতে হবে। কুষ্ঠরোগী বুড়ির সেই কথাগুলো থিওর কানে যেন মন্ত্রের মতো বাজতে থাকে। ওদের দেবতাকে অভিশাপ দাও আর ওই দানবটিকে শেষ করো। থিও এখন নিশ্চিত যে ফিওন বেঁচে আছে। তার বুকের ধরফরানি বেড়ে যায়, কারণ যাকে সে মৃত ভেবে শোক করছিল সে এখনও সেই নরকের মতো গোলকধাঁধায় থিওর জন্য অপেক্ষা করছে। থিও তার বাবাকে সেই বৃদ্ধ মহিলার কথা বলে এবং সে জানায় যে তার প্রেমিকা এখনও বেঁচে আছে। সে যদি তার প্রেমিকাকে বাঁচাতে চায় তাহলে তাকে সেই গোলকধাঁধায় ঢুকে মিনোটরকে হত্যা করতে হবে। এটা শুনে তার বাবা অনেক রেগে যায়। তার বাবা বলে, ওই বৃদ্ধ মহিলাটি কোনো সাধারণ মহিলা নয়, ওটা একটা ডাইনি। ও তোমাকে মিথ্যা বলেছে। তুমি ভুল করেও তার কথার ফাঁদে পা দিও না। তুমি কোনোভাবে মিনোটরকে হত্যা করতে পারবে না। মিনোটর একজন দেবতা, আর একজন মানুষের পক্ষে কোনোভাবেই দেবতাকে হত্যা করা সম্ভব না। এরপর থিওর সাথে গ্রামের আরেকটি ছেলে টাইরোকে ঝগড়া করতে দেখা যায়। টাইরো থিওকে খোঁচা দিয়ে বলে যে থিও বড় নেতার ছেলে বলেই সবসময় নিরাপদ থাকে, আর তাদের মতো সাধারণ মানুষদের মরতে হয়। টাইরো এমনকি ফিওনকে নিয়েও আজে বাজে কথা বলতে থাকে। তাদের এই ঝগড়ার সময় তখনই সাগরের পাড়ে দেখা যায় সেই অভিশপ্ত রাজকীয় জাহাজ, যারা গ্রাম থেকে লোকদের ধরে নিতে আসছে। জাহাজ আসতেই পুরো গ্রামে কান্নাকাটি পড়ে যায়। রাজসৈন্যরা গ্রামে ঢুকে যাকে সামনে পাচ্ছে তাকেই পশুর মতো টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। সৈন্যরা একে একে 8 জন যুবক যুবতীকে বন্দী করে, যাদের মধ্যে থিওর বন্ধু দানু আর মোরনাও ছিল। মোরনা তখন ডুকরে কাঁদছিল। সেই সময় থিও তার বাবার কথা মতো
সেখান থেকে পালিয়ে গিয়ে একটি পাহাড়ে আশ্রয় নেয়। কিন্তু তার মাথা থেকে কিছুতে সে বৃদ্ধ ডাইনির কথা যাচ্ছিল না। সেও এখন বিশ্বাস করতে শুরু করেছে যে তার প্রেমিকা এখনও বেঁচে আছে। অন্যদিকে রাজার সৈন্যরা গ্রামের তাঁবুতে ঢুকে এক এক করে সবাইকে ধরে নিয়ে যেতে থাকে। তখন থিও আর নিজেকে আটকে রাখতে পারে না। সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক সেই গোলকধাঁধায় ঢুকিয়ে তার প্রেমিকাকে সে উদ্ধার করে নিয়ে আসবে। এরপর সে আর এক মুহূর্ত দেরি না করে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই যখন জীবন বাঁচাতে ব্যস্ত, থিও তখন উল্টো পথ ধরে। রাজার সৈন্যরা যখন যুবক যুবতীদের ধরে নিয়ে যাচ্ছিল, থিও তখন কৌশলে তাদের একজনের জায়গায় নিজেকে ঢুকিয়ে দেয়। আর এটা রাজার সৈন্যরা কেউ ধরতেও পারে না। সে জানে এই জাহাজে ওঠা মানেই নিশ্চিত মৃত্যু। কিন্তু ফিওনকে ফিরে পাওয়ার জন্য সে নরকে যেতেও দ্বিধা করে না। অন্যদিকে থিওর বাবা গ্রামের যুবকদের ধরে নিয়ে যাওয়ায় অনেক কষ্ট পান এবং শেষবারের মতো তাদের বিদায় জানান। কিন্তু তিনি জানতেন না যে সেই যুবকদের মধ্যে তার ছেলেও আছে। জাহাজ যখন গোলকধাঁধার উদ্দেশ্যে রওনা দেয়, তখন জাহাজের অন্ধকার ঘরের ভেতরে বন্দি দানু আর মর্না চমকে ওঠে। তারা দেখতে পায় তাদের সাথে আর কেউ নয়, স্বয়ং থিও বসে আছে। দানু অবাক হয়ে জিজ্ঞেস করে, থিও, তুমি এখানে কি করছো? থিও শান্ত গলায় শুধু একটা কথাই বলে, সে তার ফিয়নকে ফিরিয়ে আনতে যাচ্ছে। আর সেজন্য যদি তাকে মিনোটরকেও মারতে হয় তবে সে তাই করবে। তখন থিও তার ভয়ঙ্কর পরিকল্পনার কথা সবাইকে জানায়। সে সবাইকে বলে সে এখানে মরতে আসেনি, বরং সে অভিশপ্ত ষাঁড় মানে মিনোটরকে মেরে ফেলতে এসেছে। এ কথা শুনে দলের বাকি সবাই একদম অবাক হয়ে যায়। টাইরো আর দানুর কাছে এটা ছিল অযথা পাগলামি ছাড়া আর কিছুই নয়। দানু তখন মিনোটরকে নিয়ে এক ভয়ঙ্কর গল্প শোনায়। সে বলে তার মা বলতো মিনোটর নাকি দেখতে ধবধবে সাদা। হাজার হাজার বাচ্চার রক্ত খেয়ে খেয়ে তার গায়ের রং নাকি এমন সাদা হয়ে গিয়েছে। বলা হয় এই দানবটি যখন জন্মেছিল তখন নাকি পুরো পৃথিবী কান্নায় ভেঙে পড়েছিল, আর সেই চোখের জল থেকে এই সমুদ্র তৈরি হয়েছে। টাইরো এসব কথাকে বুড়োদের গালগল্প বলে উড়িয়ে দেয়। দলের মধ্যে থাকা অন্য একজন আবার এই দানবকে দেবতার মর্যাদা দেয়। তার মতে মিনোটর হলো এক অমর দেবতা, আর তার হাতে বলি দেওয়া মানে স্বর্গের রাস্তা খুঁজে পাওয়া। সে থিওকে সাবধান করে দেয় যে দেবতার আত্মাকে কেউ মারতে পারে না। কিন্তু থিও এসব অন্ধবিশ্বাসে কান দেয় না। থিও তখন সবাইকে বলে সে যদি রক্তমাংসের পশু হয় তবে তাকে মারাও সম্ভব। থিও এমন সুযোগ খুঁজছে দানবটি যখন ঘুমাবে তখন তাকে হুট করে আক্রমণ করবে, কারণ সে জানে প্রাসাদের ঠিক নিচেই কোথাও ফিওন তার জন্য অপেক্ষা করছে। অবশেষে তারা মিনোস দ্বীপে সেই বিশাল রাজপ্রাসাদে পৌঁছায়। প্রাসাদের ভেতরে পা রাখতেই তারা একটি অদ্ভুত জিনিস খেয়াল করে। সেখানের মেঝেটা কেমন অস্বাভাবিক গরম, মনে হয় মাটির নিচে যেন কোনো অগ্নিকুণ্ড চলছে। সৈন্যদের নির্দেশে সবাইকে হাঁটু গেড়ে বসানো হয়। ঠিক তখনই সেখানে আসে সেই শক্তিশালী রাজা আর রাজকুমারী রাফায়েলা। তাদের চোখে এই ৮ জন যুবক যুবতী কোনো মানুষ নয়, বরং তাদের দেবতার জন্য পাঠানো টাটকা মাংস। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর নিয়ম। রাজকুমারী এক ধরনের সুগন্ধি তরল সবার গায়ে ছিটিয়ে দেয়। ওরা এটাকে বলে দেবতাকে খাওয়ানোর আগে মাংসকে মশলা দিয়ে তৈরি করে নেওয়া। সৈন্যরা যখন মোরনার উপর চড়াও হয় তখন থিও আর চুপ থাকতে পারে না। সে সাহস করে রাজার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। রাজা অবাক হয়ে সাধারণ মেষপালক ছেলেটির নাম জানতে চায়। থিও নিজের আসল পরিচয় লুকিয়ে নিজেকে একজন সাধারণ মেষপালক হিসেবেই পরিচয় দেয়। রাজা তখন ঠাট্টা করে বলে যে রাজকুমারী দেখাবে কিভাবে দেবতার জন্য খাবার তৈরি করতে হয়। এরপর শুরু হয় এক রহস্যময় কাজ। রাজকুমারী তাদের উপর এক ধরনের বিষাক্ত গ্যাস ছিটিয়ে দেয়। এই গ্যাস শুধু সুগন্ধি নয়, এটি তাদের মস্তিষ্ককে অসাড় করে দেয়, আর তারা তাদের নিজেদের উপরে থাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বন্দীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মর্না চিৎকার করে থিওকে এটা বন্ধ করতে বলে, কিন্তু থিও তখন নিরুপায়। রাজা ঘোষণা করে যে দেবতা এখন খাওয়ার জন্য তৈরি। তিনি আদেশ দেন যে নরকের দরজা খুলে দাও, আর ঠিক তখনই বিশাল এক গেট খুলে যায়, যাকে রাজা নরকের মুখ বলে ডাকে। খুব ঘটা করে সেই দানবটিকে ডাকা হয়। রাজা মিনোটরকে বলে যে এই তরুণদের রক্ত তোমার আত্মাকে শান্তি দেবে, আর তাদের মাংস খুব সুস্বাদু। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সবাইকে গোলকধাঁধায় পাঠিয়ে দিলেও দানবটি তখনও বাইরে আসে না। অবশেষে সৈন্যরা তাদের সবাইকে গোলকধাঁধার গভীর অন্ধকারে ফেলে দেয়। সেখানে পা রাখতেই তারা এক অশুভ শক্তি অনুভব করে। টাইরো আর বাকিরা থিওকে দোষ দিতে থাকে, আর তাকে অভিশপ্ত বলে গালি দেয়। থিও তখন সবাইকে প্রশ্ন করে দেবতারা তো থাকে আকাশে, তাহলে এই দেবতা মাটির নিচে কেন?
সে বিশ্বাস করে এটি কোনো দেবতা নয়, বরং একটি হিংস্র পশু। আর যদি এটি পশু হয় তবে একে মারাও সম্ভব। ঠিক এই সময় প্রাসাদের ওপর তলায় রাজকুমারী রাফায়েলা এক গোপন পরিকল্পনা করেন। কুষ্ঠরোগী বুড়ি তাকে আগেই বলেছিল যে একজন মেষপালক ছেলে আসবে। তিনি তার দাসী রুমেলাকে আদেশ দেন যেন রাজাকে না জানিয়েই সেই ছেলেটিকে মানে থিওকে তার কাছে নিয়ে আসা হয়। সৈন্যরা গোলকধাঁধার ভেতর থেকে থিওকে তুলে নিয়ে রাজকুমারীর ঘরে হাজির করে। থিও তখনও সেই গ্যাসের ঘরে ছিল। রাজকুমারী তখন তাকে নাম ধরে ডাকেন। থিও অবাক হয়ে যায়। সে জানতে চায় রাজকুমারী কিভাবে তার নাম জানেন। সে আরও জিজ্ঞেস করে, আমাকে এখানে কেন আনা হয়েছে? এরপর সে সেই দানব সম্পর্কে জিজ্ঞেস করে। রাজকুমারী রাফায়েলা তখন থিওকে এখানে নিয়ে আসার আসল উদ্দেশ্য বলে। সে জানায় সে থিওকে এখান থেকে মুক্তি দিতে পারে। থিও বেশ ঘাবড়ে যায় আর জানতে চায় রাজকুমারী আসলে কি চান। রাফায়েলা তখন তাকে এক ভয়ঙ্কর সত্যি বলে। সে নিজেও এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি চায়। সে থিওকে এক প্রস্তাব দেয়। থিও যদি তাকে নরক আর ওই দানবটির হাত থেকে বাঁচাতে পারে তবে তার বদলে থিও যা চায় তাই পাবে। কিন্তু থিওর মাথায় তখন শুধু একজনের নাম ফিওন। সে তখন রাজকুমারীকে জিজ্ঞেস করে আগেরবার যাকে ধরে আনা হয়েছিল সেই মেয়েটি কোথায়। রাফায়েলা উত্তরে বলে, আগে আমাকে বাঁচাও, তবেই আমি তোমাকে সাহায্য করব। ঠিক এই সময় রাজা সেখানে চলে আসে। নিজের বোনকে একজন সাধারণ কয়েদির সাথে ওভাবে কথা বলতে দেখে সে রাগে জ্বলে ওঠে। সে থিওকে গালি দেয় আর রাফায়েলাকে ধমক দিয়ে বলে, আমার কথা না শোনার ফল খুব খারাপ হবে। রাজা তখন প্রচণ্ড রেগেছিল। সে রাফায়েলাকে ভয় দেখায় যে সে যদি তার কথার অবাধ্য হয় তবে তাকে রাজপ্রাসাদের সব সৈন্য আর দাসের হাতে তুলে দিবে, এমনকি তাকে কুষ্ঠরোগীদের মাঝে ফেলে দেওয়া হবে। আর শেষে ওই ভয়ঙ্কর মিনোটরের গুহায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। এবার রাজা রাজকুমারী থেকে মুখ ঘুরিয়ে থিওর দিকে তাকায়। সে থিওর চোখে ভয়ের ছাপ দেখতে পান। রাজার হুকুমে সৈন্যরা থিওকে আবার ওই গোলকধাঁধার গভীর অন্ধকারে ঠেলে দেয়। গোলকধাঁধায় ফিরে থিও দেখতে পায় তার সঙ্গীরা দানু আর মোরনা ভয়ে চিৎকার করছে। তারা ওখান থেকে বেরোনোর জন্য ছটফট করছে, কিন্তু চারদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। অন্যদিকে রাজপ্রাসাদে দেখা যায় রাফায়েলা রাজার কাছে মাথা নিচু করে ক্ষমা চায়। রাজা তাকে ক্ষমা করার ভান করে বলে, এখন থেকে ভাই বোনের এই বন্ধন আরও শক্ত হবে, তবে এরপর থেকে ভুল করেও আমার কথার অবাধ্য হওয়ার চেষ্টা করো না। রাজপ্রাসাদে রাজার বিকৃত মানসিকতা এখন চরমে পৌঁছেছে। সে নির্লজ্জের মতো তার নিজের বোন রাফায়েলাকে কুপ্রস্তাব দেয়। রাজা বলে, ভাই বোনের এই সম্পর্ককে সে এখন এক অন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। সে চায় রাফায়েলা যেন তার সন্তানের মা হয়। রাজা নির্লজ্জভাবে বলতে থাকে তার বোনকে কষ্ট দেওয়ার পরেই নাকি তার চোখ খুলেছে এবং সে বুঝতে পেরেছে তাদের মধ্যে কতটা ভালোবাসা আছে। সে রাফায়েলাকে তার বেডরুমে যাওয়ার আদেশ দেয়। প্রাসাদের দাসদাসীরা এই নিয়ে কানাঘোষা করলেও রাজার তাতে কিছুই যায় আসে না। এর পরের দৃশ্যে আবার সেই গোলকধাঁধা দেখানো হয়। ল্যাবিরিন্থের ভেতরে সেই বিষাক্ত গ্যাসের কারণে সবার মাথা ঝিমঝিম করছে। থিও অন্ধকারের ভেতরে হাতড়ে হাতড়ে তার সঙ্গীদের খুঁজতে থাকে। শেষমেশ সে মোরনা আর দানুকে খুঁজে পায়। ভয়ে এবং আতঙ্কে তারা চিৎকার করতে গেলে থিও দ্রুত তাদের মুখ চেপে ধরে, কারণ গোলকধাঁধায় সামান্য শব্দ বিপদ ডেকে আনতে পারে। থিও তাদের শান্ত করার চেষ্টা করে এবং একে অপরের সাথে থাকার পরামর্শ দেয়। এই চরম বিপদের মুখেও তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। দানু আর মোরনা যত দ্রুত সম্ভব এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে চায়। তারা মনে করছে বাকিরা হয়তো এতক্ষণে মারা গিয়েছে, তাই তাদের খুঁজে আর কোনো লাভ নেই। কিন্তু থিও ফিওন সহ বাকি সঙ্গীদের ফেলে রেখে একা যেতে রাজি হয় না। সে ঠিক করে যে তারা পালাবে ঠিকই, কিন্তু যাওয়ার পথে অবশ্যই অন্যদের একবার খুঁজে দেখবে। আবারও প্রাসাদের দৃশ্য দেখা যায়। রাফায়েলা রাজাকে স্পষ্ট জানিয়ে দেয় যে রাজার সন্তানের মা হওয়ার চেয়ে সেই কুষ্ঠরোগী কিংবা কৃতদাসদের সাথে থাকা অনেক ভালো। এমনকি সেই গোলকধাঁধার সেই ভয়ঙ্কর দানবের হাতে মৃত্যুবরণ করতেও রাজি। তবুও সে রাজার এই পৈশাচিক লালসা পূরণ করতে দেবে না। ঠিক সেই মুহূর্তে পুরো গোলকধাঁধা কাঁপিয়ে এক ভয়ঙ্কর শব্দ শোনা যায়। সবাই বুঝতে পারে যে দানব অর্থাৎ মিনোটর জেগে উঠেছে। কেউ কেউ মনে করছে সেই পশুটি হয়তো তার অন্য কোনো অপদেবতাদের সাথে কথা বলছে। চারদিকে এক রক্তহিম করা নিস্তব্ধতা নেমে আসে। থিও তখন গোলকধাঁধার অন্ধকার পাথরের আড়ালে হঠাৎ একটি অস্ত্র খুঁজে পায়। ঠিক সেই মুহূর্তেই তার চোখে পড়ে সেই ভয়ঙ্কর দানব মিনোটর। দানবটিকে দেখে থিও বুঝতে পারে এটি কোনো সাধারণ নেকড়ে বা পশুর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তবে থিও দমে যাওয়ার পাত্র নয়।
সে মনে মনে স্থির করে যে সেই দানবটিকে আজ শেষ করেই ছাড়বে। কিন্তু তার মাথায় একটি বিষয় ঘুরপাক খায়। এত বড় পশুকে মারতে হলে তাকে ফাঁদে ফেলতে হবে, আর সেই ফাঁদে ফেলার জন্য কাউকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে। এদিকে প্রাসাদের ভেতরে রাজার উন্মাদনার সীমা ছাড়িয়ে গিয়েছে। সে মিনোটরকে উদ্দেশ্য করে বলতে থাকে, এখন থেকে প্রতি রাতে রাজ্যের পবিত্র রক্ত দিয়ে সে দানবটির ঠোঁট রাঙাবে। এমনকি রাজ্যের নবজাতক শিশুদের মাংসও তাকে খেতে দিবে, যদি বিনিময়ে দানবটি তার বোনকে তার কাছে ফিরিয়ে দেয়। রাজা এখন নিজেকে সর্বশক্তিমান ঈশ্বর ভাবতে শুরু করেছে। এদিকে গোলকধাঁধায় থিও যখন প্রার্থনা করে, ঠিক তখনই তার সামনে হাজির হয় রাজকুমারী রাফায়েলা। তাকে দেখে থিও প্রথমে চমকে উঠলেও পরে বুঝতে পারে সে সাহায্য করতে এসেছে। কিন্তু দলের অন্য মেয়ে ভেনা রাজকুমারীকে দেখেই ক্ষেপে ওঠে। সে রাজকুমারীকে একজন ডাইনি বলে ডাকতে থাকে এবং সে থিওকে সাবধান করে বলে, রাজকুমারী হয়তো তার ভাইয়ের নির্দেশেই তাদের উপর কালো জাদু করতে এখানে এসেছে। রাফায়েলা তখন তাদের সবাইকে বুঝায় সে কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি, সে কেবল তাদেরই নরক থেকে মুক্ত করতে চায়। রাফায়েলা জানায় সে গোলকধাঁধা থেকে বের হওয়ার রাস্তা জানে এবং তার দাসী গোলকধাঁধার শেষে তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু ভেনা কোনোভাবেই তার সাথে যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত ভেনা সবার থেকে আলাদা হয়ে নিজের পথ বেছে নেয়। থিও লক্ষ্য করে যে গোলকধাঁধার ভেতরে এক অদ্ভুত গ্যাস সবখানে ছড়িয়ে আছে। রাফায়েলা তাকে বুঝিয়ে বলে যে এই গ্যাসটি গোলকধাঁধার একদম মাঝ থেকে আসছে, যা দিয়ে পুরো রাজপ্রাসাদে আগুন জ্বালানো হয়। তারা যখন সামনের দিকে এগোতে থাকে, তখন অন্ধকারের ভেতরে অদ্ভুত কিছু একটা তাদের চোখে পড়ে। অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে যাওয়ার সময় থিও আর রাফায়েলা হঠাৎ সামনে কাউকে পড়ে থাকতে দেখে কাছে গিয়ে তারা অবাক হয়ে যায়। সেটি আর কেউ নয়, তাদের হারিয়ে যাওয়া সঙ্গী দানু। দানু তখনও ঘোরের মধ্যে ছিল। সে বলে সে স্বপ্নে দেখছিল যে সে এক গভীর বনে একা হাঁটছে, কিন্তু সেই বন এই গোলকধাঁধার মতো এত অন্ধকার ছিল না। থিও বুঝতে পারে এখানে ফেলে যাওয়ার পর আতঙ্কে দানু হয়তো জ্ঞান হারিয়ে ফেলেছিল। রাফায়েলা সবাইকে তাড়াতাড়ি সেখান থেকে যেতে বলে। সে জানায় তার বিশ্বস্ত দাসী রুমেলা ওপাশে দরজা খোলার জন্য অপেক্ষা করছে। এরপর সিন কাট হয়ে প্রাসাদের উপরে চলে যায়। প্রাসাদের উপরে দেখা যায় রাজা রুমেলাকে ধরে ফেলেছেন। রাজা রুমেলাকে জিজ্ঞেস করে সে কি দানবটিকে পৃথিবীর বুকে ছেড়ে দিতে চায়। রাজা আসলেই বুঝে ফেলেছে যে রাফায়েলা এই বন্দীদের পালানোর পথ করে দিচ্ছে। ল্যাবিরিন্থের ভেতরে থিওরা এখন সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে দানবটি ঘুমায়। তারা একটি বিশাল পাথরের দরজার সামনে গিয়ে থেমে যায়। রাফায়েলা পাগলের মতো দরজায় ধাক্কা দিয়ে রুমেলাকে ডাকতে থাকে, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায় না। দরজাটি বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। দলের বাকিরা তখন রাফায়েলার উপর অনেক রেগে যায়। তারা মনে করে রাজকুমারী তাদের সাথে প্রতারণা করেছে এবং তাদের মারার জন্য এই দানবের গুহায় নিয়ে এসেছে। থিও রাফায়েলাকে বিশ্বাস করলেও পরিস্থিতি তখন হাতের বাইরে চলে যায়। তারা এখন বুঝতে পারে যে তারা এক মরণ ফাঁদে আটকা পড়েছে। বের হওয়ার সব রাস্তা যখন বন্ধ, ঠিক তখনই সুড়ঙ্গের গভীর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর গর্জন। চারপাশের পাথরগুলো কাঁপতে শুরু করে। থিও আর তার সঙ্গীরা বুঝে যায় তাদের সময় শেষ হয়ে এসেছে। এরপর তাদের সামনে সেই ভয়ঙ্কর মিনোটরটি চলে আসে। দানব মিনোটরের সেই ভয়ঙ্কর রূপ দেখে সবার মনে এখন একটাই প্রশ্ন জাগে, একজন সাধারণ মানুষ কিভাবে এমন এক দানবকে মারতে পারে। তাদের দলের কেউ কেউ তখন রাজকুমারী রাফায়েলাকে দোষারোপ করতে থাকে। তারা মনে করে রাজকুমারী আসলে তাদের টোপ হিসেবে ব্যবহার করে তার দেবতার কাছে নিয়ে এসেছে। কিন্তু থিও দমে যাওয়ার পাত্র নয়। সে জানে ভয় পেলে চলবে না, কারণ তাদের এখন একমাত্র লক্ষ্য হলো বেঁচে ফেরা। ল্যাবিরিন্থের অন্ধকার আর স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গের ভেতরে তারা যখন একটু বিশ্রামের জায়গা খুঁজছিল, ঠিক তখনই তাদের এক অদ্ভুত মানুষের সাথে দেখা হয়। তার নাম তুরাগ। এই গোলকধাঁধায় সে অনেকদিন ধরে একা বেঁচে আছে। তুরাগের অবস্থা দেখে বোঝা যায় সে কতটা কষ্ট সহ্য করেছে। সে জানায় এখানে সে দিনের পর দিন কেবল ইঁদুর খেয়ে বেঁচে আছে। থিও তুরাগকে সেই দানব সম্পর্কে জিজ্ঞেস করে। তুরাগ বলে যখন এখানে কোনো মানুষ বলি দেওয়া হয় না, তখন দানবটি ইঁদুর খেয়ে নিজের ক্ষুধা মেটায়। একথা শুনে থিও অবাক হয়ে বলে দেবতা ইঁদুর খায়। তুরাগ আরও জানায় যে সে মিনোটরকে ঘুমাতে দেখেছে। ব্যাস, এই একটি কথাই থিওর ভেতরে জেদ বাড়িয়ে দেয়। সে তখন সবাইকে বলে দেবতারা তো কখনো ঘুমায় না, তার মানে মিনোটর কোনো দেবতা নয়, সে একটি পশু মাত্র। আর যদি সে পশু হয় তবে তাকে মারারও উপায় আছে।
থিও ঠিক করে যখন দানবটি ঘুমাবে তখনই সে তাকে আক্রমণ করবে। অন্যদিকে টাইরো তার মনে জমে রাখা এতদিনের ক্ষোভ সব বলে দেয়। টাইরো বলে সে থিওকে পছন্দ করে না, কারণ থিও ফিওনকে ভালোবাসত। টাইরো মনে মনে ফিওনকে নিজের করে চেয়েছিল। এমনকি যখন রাজসৈন্যরা ফিওনকে ধরে নিয়ে যাচ্ছিল তখন টাইরো তাদের বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়। একই সময়ে রাজপ্রাসাদে রাজা যেন সম্পূর্ণ পাগল হয়ে গিয়েছে। সে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে। গোলকধাঁধার ভেতরে তুরাগ থিওকে এক অবাক করা খবর দেয়। সে বলে যে সে ফিওনকে দেখেছে। যদিও অন্যরা বলে যে ফিওন হয়তো এখন কেবল এক আত্মা হয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু থিও তা বিশ্বাস করতে রাজি নয়। সে মনে প্রাণে বিশ্বাস করে ফিওন এখনও রক্তমাংসের মানুষ হিসেবে এই গোলকধাঁধার কোথাও বেঁচে আছে এবং সে তাকে উদ্ধার করবেই। গোলকধাঁধার ভেতর যখন সবাই মৃত্যুর ভয়ে কাঁপছে তখন থিওকে শুধু ফিওনের চিন্তায় থাকতে দেখে দলের বাকিরা অনেক রেগে যায়। তারা বুঝতে পারে থিও এখানে তাদের বাঁচাতে আসেনি, সে এসেছে কেবল ফিওনের খোঁজে, যার কথা সে সেই কুষ্ঠরোগী বুড়ির কাছ থেকে শুনেছিল। মোরনা আর টাইরো চিৎকার করে বলতে থাকে থিও আসলে ওই ডাইনির মায়ায় পড়ে সবার জীবন বিপদে ফেলেছে। কিন্তু থিও পাগলের মতো তুরাগকে চেপে ধরে জিজ্ঞেস করে ফিওন কোথায়। ঠিক এই সময় প্রাসাদের উপরে রাজা তার বোন রাফায়েলার কাছে গিয়ে এক অদ্ভুত নাটক শুরু করে। রাজা এমন ভাব করেন যেন তিনি তার বোনকে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু রাফায়েলা ততক্ষণে বুঝে গিয়েছে যে তার নিজের ভাই আসলে কোনো মানুষ নয়, বরং গোলকধাঁধার ভেতরে থাকা সেই দানবটির চেয়েও বড় এক জানোয়ার। এদিকে গোলকধাঁধার সুড়ঙ্গ দিয়ে পালানোর সময় টাইরো আর দানু এক ভয়ানক খাদের সামনে এসে পড়ে। ভয়ে দানু একদম কুঁকড়ে যায়, কিন্তু টাইরো তাকে সাহস দিয়ে বলে ভয় পাস না, আমি কথা দিচ্ছি তোকে সুস্থভাবে গ্রামে ফিরিয়ে নিয়ে যাব। তারা যখন অনেক কষ্টে পাহাড়ের গা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল তখনই ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা। হঠাৎ দানুর হাত পিছলে যায়। টাইরো মরিয়া হয়ে দানুর হাত ধরার চেষ্টা করলেও শেষ রক্ষা হয় না। টাইরোর চোখের সামনেই দানু চিৎকার করতে করতে গভীর অন্ধকারে তলিয়ে যায়। এরপর হঠাৎ অন্ধকারের ভেতর থেকে থিও ফিওনের গলার আওয়াজ শুনতে পায়। থিও পাগলের মতো তার নাম ধরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই অন্ধকার থেকে ফিওন থিওর সামনে এসে দাঁড়ায়। থিও নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। ফিওন বলে সে জানত থিও নিশ্চয়ই আসবে, কিন্তু ফিওনের কথাগুলো কেমন যেন রহস্যময় লাগছিল। সে বলে আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। থিও যখন খেয়াল করে ফিওন আমি না বলে আমরা বলছে, ঠিক তখনই তার বুকটা কেঁপে ওঠে, কারণ ফিওনের ঠিক পেছনেই অন্ধকার থেকে বেরিয়ে আসছিল ভয়ানক এক দানব। ফিওনের ঘোর থেকে বেরিয়ে থিও যখন বাস্তবে ফিরে আসে সে দেখে তার আরেক বন্ধু মৃত্যুর সাথে লড়াই করছে। সে বুঝতে পেরেছে তার সময় শেষ। সে থিওকে অনুরোধ করে যেন থিও তার নাম ধরে একবার ডাকে। থিও চিৎকার করে তার বন্ধুর নাম ধরেই ডাকতে থাকে। এরপর সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। যাওয়ার আগে সে থিওকে বলে যায় সে যেন মোরনাকে সুস্থভাবে গ্রামে ফিরিয়ে নিয়ে যায়। থিও তার প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে আর নিজের ভুলের জন্য ক্ষমা চায়। ঠিক এই সময় রাজকুমারী রাফায়েলা থিওকে এক ভয়ঙ্কর সত্যি জানায়। সে বলে মিনোটর আসলে কোনো দেবতা নয়, এটা ছিল রানীর গর্ভে জন্মানো এক অভিশপ্ত সন্তান। রাজপরিবার এই কলঙ্ক লুকানোর জন্যই এই গোলকধাঁধা বানিয়েছিল আর গ্রামবাসীদের কাছে মিথ্যে গল্প ছড়িয়েছিল যে তাদের এক রাজপুত্রকে গ্রামের মানুষ মেরে ফেলেছে, তাই তার বদলা হিসেবে এই বলি দিতে হবে। আসলে এই দানবটিকে খাইয়ে বাঁচিয়ে রাখার জন্যই বছরের পর বছর নিরপরাধ মানুষকে মারা হয়েছে। থিও বুঝতে পারে যে এটা যদি দেবতা না হয় তবে একে মারার একটা রাস্তা আছে। তারা গোলকধাঁধার এমন এক জায়গায় পৌঁছায় যেখান থেকে আগুন জ্বালানোর গ্যাস বের হচ্ছে। থিও ঠিক করে এই গ্যাস ব্যবহার করে সে দানবটিকে শেষ করবে। অন্ধকারের ভেতর থেকে মিনোটর যখন ধেয়ে আসে তখন টাইরো নিজেকে উৎসর্গ করে থিওকে পালানোর সুযোগ করে দেয়। থিও তখন কৌশলে মিনোটরকে সেই গ্যাস চেম্বারের কাছে নিয়ে আসে। এক ভয়ঙ্কর লড়াইয়ের পর থিও সেই গ্যাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে বিশাল এক বিস্ফোরণ ঘটে আর হাজার বছরের সেই অভিশপ্ত দানব মিনোটর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। গোলকধাঁধা থেকে কোনো মতে থিও, মোরনা আর রাফায়েলা বের হয়ে আসে। রাফায়েলা তার ভাইয়ের কাছে যায় এবং তার চোখ চেপে ধরে তাকে মেরে ফেলে। রাফায়েলা থিও আর মোরনাকে সবসময় ভালোবেসে আগলে রাখতে বলে, কারণ মোরনার ভালোবাসায় থিওকে এখানে নিয়ে এসেছিল। অবশেষে সেই হাজার বছরের ভয়ঙ্কর শাসনের অবসান ঘটে। ভিডিওর শেষে আমরা জানতে পারি পুরো গল্পটি আসলে বৃদ্ধা মোরনা বলছিল।
ছোটবেলায় ভয়ে সে কথা বলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে সে পৃথিবীর কাছে সত্যিটা তুলে ধরল। পৃথিবী কোনোদিন সে সাধারণ মেষপালক ছেলেটিকে ভুলবে না, যে এক মিথ্যে দেবতাকে মেরে নতুন ইতিহাস তৈরি করেছিল। আর এভাবেই এই চমৎকার মুভিটি এখানেই শেষ হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।